আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। সংক্রমণ ঠেকানো যাচ্ছে না, তাই লকডাউন কঠোর করতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ। নতুন ৩১২ সহ মোট শনাক্ত প্রায় ২৫০০ আর ৭ মৃত্যুতে মোট মৃত্যু ৯১। দেশে প্রথম করোনা শনাক্তের ১.৫ মাসের মাথায় টেকনিক্যাল পরামর্শ কমিটি গঠন। চিকিৎসকদের সুরক্ষা সহ রোগীদের চিকিৎসা নিশ্চিত করাই মূল কাজ। নিয়ন্ত্রণের মধ্যেও রাজধানীতে বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল। কাজের প্রয়োজনে কম আয়ের মানুষও ঘরের বাইরে। করোনার প্রভাবে চরম ক্ষতির মুখে দেশের পোল্ট্রি শিল্প। উৎপাদন পর্যায়ে ডিম ও ব্রয়লার মুরগির দাম কমে গেছে ৪০ থেকে ৭০%। এবং করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ১,৬৩,০০০ ছাড়িয়েছে। আরও ৮ মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মারা যাওয়া বাংলাদেশের সংখ্যা ১৫০। এছাড়াও সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। চীন থেকে করোনা ভাইরাস শনাক্তকারী কিট ও সুরক্ষা সামগ্রী আনার খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। লকডাউন ঠিকমতো কার্যকর না হওয়ায় সংক্রমণ রোধ করা যাচ্ছে না, তাই দায়িত্বপ্রাপ্তদের আরো কঠোর হতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নতুন করে ৩১২ জন শনাক্ত হওয়ায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ২৫০০-এর কাছাকাছি। রোববার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় মারা গেছেন আরো ৭ জন, সর্বমোট মৃত্যু ৯১। চকর মালিথার রিপোর্ট। দিন যত যাচ্ছে দেশের দিনে আক্রান্তের সংখ্যা ৩০০-র ঘর থেকে আর নামছে না। ১৬ এপ্রিল নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩৪১। পরদিন ১৭ এপ্রিল একটু কমে ২৬৬, কিন্তু ১৮ এপ্রিল ৩০৬ আর ১৯ এপ্রিল ৩১২। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রথমত লকডাউন কাজ করছে না সেইভাবে যেভাবে আমরা আশা করছি। দ্বিতীয়ত লোকজন আক্রান্ত এলাকা হতে ভালো এলাকায় যাচ্ছেন। কিছুদিনের অভিজ্ঞতায় আইসিইউর ফলাফল ভালো পাওয়া যায়নি। যে ৯ জন রোগীকে ভেন্টিলেটরে দেওয়া হয়েছিল তার মধ্যে দুঃখের বিষয় ৮ জনই মৃত্যুবরণ করেছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়া সেখানে হাজার হাজার লোক জানাজায় শরীক হয়েছে। এই সময় এই ধরনের জামায়াত খুবই ক্ষতিকর হয়েছে। এখানে প্রশাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। ২৪ ঘন্টায় স্বাস্থ্য অধিদপ্তরের ৪টি হটলাইনে করোনা সংক্রান্ত কল এসেছে ৯৭,৯৩৮টি। এসব কল যাচাই বাছাই করে সারা দেশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭৪৯ জনের। সংগ্রহ করা নমুনার মধ্যে ২৬৩৪টি পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে ৩১২ জনের শরীরে। এ সময় আরও ৭ জন মারা গেছেন, বিপরীতে সুস্থ হয়েছেন ৯ জন। স্বাস্থ্য বুলেটিনের তথ্য মতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হওয়া মানুষের সংখ্যা ২৪৫৬। এদের মধ্যে চিকিৎসাধীন ২২৯০। মোট সুস্থ হওয়ার সংখ্যা ৭৫। মারা গেছেন এ পর্যন্ত ৯১ জন। কোয়ারেন্টাইনে ৫১,১৬৮ আর আইসোলেশনে ৬৪০। করোনায় আক্রান্ত হয়েছে ৩১২ এবং মোট আক্রান্ত হয়েছে ২৪৫৬। আমরা দুঃখের সাথে বলি মৃত্যুবরণ করেছে ৭ জন। বুলেটিনে জানানো হয় প্রতিটি নমুনা সংগ্রহের জন্য কমপক্ষে ৪টি পিপিই প্রয়োজন হয়। শুধু নমুনা সংগ্রহ করতেই দেশে প্রতিদিন ৮,০০০-এর বেশি পিপিই লাগছে। সারা দেশের সকল স্বাস্থ্য ব্যবস্থাপককে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই মূলনীতি, সততা, নিষ্ঠা এবং ক্ষিপ্রতা, এই মূলনীতি অনুসারে কাজ করে যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সতর্কতার সাথে মানসম্পন্ন পিপিই যথাযথভাবে ব্যবহারের প্রতি গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দেশে করোনা ভাইরাস শনাক্তের প্রায় ১.৫ মাসের মাথায় চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি গঠন করেছে সরকার।
17 সদস্যের কমিটির প্রধান এবং মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ চ্যানেল আইকে বলেছেন, ডাক্তার নার্সদের সুরক্ষা সহ যথাযথ প্রশিক্ষণ দিয়ে হাসপাতালে কোভিড-19 রোগীদের সুস্থ করাই তাদের সামনে বড় চ্যালেঞ্জ। চকমাইথার আরও একটি রিপোর্ট। বিশ্বে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে করোনা মোকাবেলায় বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে 500 সদস্যের জাতীয় কমিটি করে সরকার। কমিটির সমন্বিত কার্যক্রম আপাতত চোখে দৃশ্যমান কম হলেও জাতীয় কমিটির প্রধান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সম্প্রতি অভিযোগ করেন অনেক কিছু তাকে না জানিয়েই করা হচ্ছে। ন্যাশনাল কমিটিতে যে সমস্ত সিদ্ধান্তগুলো হচ্ছে সেই সিদ্ধান্তগুলো আমাদের নলেজে নাই। সেই কমিটি বহাল রেখে বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের 43তম দিনে বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হলো জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি। আমরা 17 সদস্য একটা টিম গঠন করেছি, যেটার নাম আমরা দিয়েছি জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি, এবং এই কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ। ওনাদের কাছ থেকে আমরা মূলত পরামর্শ গ্রহণ করব। অন্যান্য দেশেও কাজ করছে এরকম টেকনিক্যাল কমিটি। চিকিৎসা ছাড়াও কোভিড-19 ভ্যাকসিন সংক্রান্ত গবেষণা সহ বিভিন্ন বিষয়ে সরকারকে পরামর্শ দেবে তারা। এই কমিটি কিভাবে কাজ করবেন কমিটি নির্ধারণ করবেন, তবে আমরা কিছু ইন্ডিকেশন দিয়েছি। আমরা একটা টার্মস অফ রেফারেন্স ঠিক করে দিয়েছি, যেমন টার্মস অফ রেফারেন্সের মধ্যে আছে যে কোভিড-19 বিষয়ে সরকারকে যে কোনো ধরনের পরামর্শ দেবেন তারা। তারপরে আমাদের দেশের হাসপাতালগুলো যেগুলোতে কোভিড-19 পেশেন্টের ট্রিটমেন্ট হবে সেখানে সেবার মান কীভাবে উন্নততর করা যায় সে বিষয়ে পরামর্শ দান করবে। তারপর যে সমস্ত চিকিৎসক, নার্স এবং অন্যরা চিকিৎসা সেবা প্রদান করছেন তাদের সেবার মান বা সক্ষমতা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে পরামর্শ দান করবেন। তারপর চিকিৎসক যারা আছেন এবং চিকিৎসার সাথে যারা অন্যান্যরা আছেন তাদের কিভাবে উৎসাহ প্রদান করা যেতে পারে এই বিষয়টাও তারা একটু পরামর্শ দিতে পারবেন। ভ্যাকসিন আবিষ্কারের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে, বাংলাদেশেরও পিছিয়ে থাকার কোনো কারণ নেই। আমাদের দেশে অনেক বিশেষজ্ঞ আছেন, তারাও যেন এর গবেষণা বিষয়ে অবদান রাখতে সক্ষম হন, তারও একটা পদ্ধতি, তার একটা প্রক্রিয়া তারা নির্ধারণের ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারে। নিজেদের মধ্যে কথা বলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কর্মপরিকল্পনা ঠিক করছেন কমিটির প্রধান। এই মুহূর্তে আপনার সামনে বড় চ্যালেঞ্জ কোনটি, আপনি কি মনে করছেন? দুটো হলো এখন আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটি হলো যে হাসপাতালের কোনো ঘাটতি থাকলে সেটা পূরণ করে সেটাকে একদম রিয়েল স্ট্যান্ডার্ড কোভিড হাসপাতালে হিসাবে ব্যবস্থাপনা যাতে চলে সেটার ব্যবস্থা। আর দ্বিতীয়টা হলো যে এই হাসপাতালের যে ম্যান পাওয়ার অর্থাৎ ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, ক্লিনার্স সেইগুলো যদি পর্যাপ্ত থাকে ভালো, না হলে সেটা পর্যাপ্তকরণ এবং একই সাথে যদি মনে হয় যে তাদের যারা প্রশিক্ষিত আছেন অলরেডি ফাইন, যদি পুনঃপ্রশিক্ষণ দেওয়া লাগে তাহলে সেটা করা। জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য সচিব আইইডিসিআর এর পরিচালক প্রফেসর ডাক্তার মির্জাদি সেভরিনা ফ্লোরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকার পরও রাস্তায় আর বাজারে মানুষের ঢল। কেউ বের হয়েছেন জীবিকা উপার্জনের জন্য, কেউ বা বাজার করতে। আবার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মোড়ে মোড়ে পুলিশ দেখা গেল। রাস্তায় আগের চেয়ে ব্যক্তিগত গাড়ি ও রিক্সা বেড়েছে। মুস্তফা মল্লিকের রিপোর্ট। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুলের এই শিক্ষার্থীর বাজার করার কোনো অভিজ্ঞতা নেই, তবে করোনা পরিস্থিতির কারণে সেই অভিজ্ঞতা নিতে হয়েছে তাকে। ঢাকার নিউ মার্কেটে দীর্ঘ এই লাইন স্বল্প মূল্যে টিসিবির পণ্য সংগ্রহের জন্য। এই শিক্ষার্থী সহ অন্যরা বলছেন অল্প খরচে খাবার সংগ্রহ করতেই তাদের এখানে আসা। আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে রেশন কার্ডের ব্যবস্থাটা করেছে এটা মানে সঠিক, যে আমাদের নিম্ন মধ্যবিত্ত বা যারা গরিব মানুষ আসে এটা মানে সঠিক তদারকি করা হোক আর কি। বাধ্য হয়েই এতদিন পর আর কি বের হতে হচ্ছে, কারণ এখানে একটু কমে পাওয়া যায়, বাট একেবারে ফ্রিতে পাওয়া যায় না, বা আমরা ওইভাবে চলার মতো অত সামর্থ্য নাই যে বাসায় বসে বসে খাবো। এত দূরে থেকে আসি, শুধু নিত্য পণ্য মনে করেন কম পাই দেখা, আমাদের তো চলতেই কষ্ট। মোড়ে মোড়ে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে চলাচল করতে দেয়া হচ্ছে না। তবে অতি জরুরি প্রয়োজনে বাইরে আসা মানুষের সংখ্যাও সময়ের সাথে সাথে বেড়ে চলেছে।
এখানে তাদের বাসার যে থাকার জায়গাটা সেটাও আসলে অনেক সংকীর্ণ বা ছোট। এখানে এতজন আসলে একসাথে থাকলে একটা দমবন্ধকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়, যার জন্য আসলে নিজেরাই তারা বাইরে আসতে চায় আর কি। গাড়ির এই দীর্ঘ সারি বলে দেয় ঢাকার কাঁচা বাজার আর মাছের বাজারে মানুষের উপস্থিতি কেমন। দোকানিরা বলছেন বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গেল সপ্তাহের চেয়ে বেড়েছে। গত সপ্তাহে দেশি পেঁয়াজ ছিল আপনার 52 টাকা 50-52 টাকা, এখন হচ্ছে হলো আপনার 58 থেকে 60 টাকা। রসুন তো গত সপ্তাহে ছিল হলো আপনার অ্যাভেলেবেল 145 টাকা 40 টাকা, এখন হয়েছে রসুন 160-65। আদা তো গত সপ্তাহেও ছিল, আদা দাম বেশি ছিল, গত সপ্তাহে ছিল আপনার হলো 240-50 এরকম ছিল, এখন তো আদা 300 টাকা। আগের চেয়ে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল আর রিকশাও বেড়েছে নগরীতে। স্বল্প আয়ের মানুষও কাজের জন্য নামছেন রাস্তায়। পিছনের এই ছকছকে তকতকে ঢাকা নগরীর দৃশ্য দেখলে কে বলবে ভয়ঙ্কর করোনা ভাইরাসের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে পুরো বাংলাদেশ। সরকার এবং মন্ত্রণালয়ের নির্দেশনা থাকার পরেও মানুষজন নানা প্রয়োজনে কারণে অকারণে বেরিয়ে আসছে রাস্তায়। মাঠ প্রশাসনে যারা কাজ করছেন তারা বলছেন অন্যকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য সবাই ঘরে থাকতে হবে, এমন নির্দেশনা সরকারের। এই নির্দেশনা কি কেউ শুনছেন? মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। করোনার প্রভাবে পোলট্রি শিল্প ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। গাইবান্ধায় কদিন আগেও 1 ডজন ডিমের দাম ছিল 100 থেকে 105 টাকা, এখন দাঁড়িয়েছে 60 থেকে 70 টাকায়। ব্রয়লার মুরগি 125 টাকা থেকে নেমেছে 70 থেকে 80 টাকায়। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য, ভিডিও চিত্রে আদিত্য শাহিনের রিপোর্ট। গাইবান্ধা জেলার 7 উপজেলায় প্রায় 600 পোলট্রি খামার। এসব খামারে যুক্ত কমপক্ষে 2000 শ্রমিক। তারা সবাই সংকটে পড়েছেন করোনা প্রভাবে। আমরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী যারা ছিলাম, তারা আসলে এই করোনা ভাইরাসের কারণে আমরা পথে বসতে ধরেছি। খরচপাতি এলে বেশি পড়ছে, এতে আমাদের লস হচ্ছে। গত প্রায় 1 মাস ডিম ও মুরগির বাজারে নেমেছে ধস। উৎপাদন খরচও তুলতে পারছেন না খামারিরা। এখন বর্তমান পাইকারি খুচরো বেচা 80 টাকা দর, পাইকারি বেচা হচ্ছে মনে করেন যে 600 টাকা সব। বাজারে ডিম ও মাংসের মুরগির চাহিদা কমে যাওয়ায় বিক্রি হচ্ছে না একদিনের বাচ্চাও। লক্ষ লক্ষ বাচ্চা এই যে উৎপাদিত হচ্ছে, কিন্তু আমরা বিক্রি করতে পারছি না। এই বাচ্চাগুলো আমাদের পুঁতে ফেলতে হচ্ছে। ফার্মারের কাছে ফ্রি বাচ্চা দেওয়ার পরও ফার্মার এ নিয়ে কি করবে? ফার্মার বাচ্চাটা বড় করার পরে বাজারে বিক্রি করতে পারতেছে না। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, করোনা পরিস্থিতিতে পুষ্টি উন্নয়নের জন্য ডিম ও মাংস খাওয়ার ব্যাপারে জনসচেতনতা চালানো হচ্ছে। সেই সঙ্গে খামারিদের ক্ষতির বিষয়টিও জানানো হয়েছে ঊর্ধ্বতন মহলে। আমিষ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এই প্রচারণা আমরা করতেছি, জনগণকে বোঝাচ্ছি আমিষ গ্রহণ বাড়াইতে, তাহলে প্রাণী সম্পদের এই সংকটটা কমে যাবে বলে আমরা আশা করতেছি। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। করোনায় বিশ্বজুড়ে 1 সপ্তাহে 60,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা 1,63,000 ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় 23,71,000। করোনা বিস্তারে চীন দায়ী হলে এর কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, রক্তে অ্যান্টিবডি থাকলেই যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে এর কোনো প্রমাণ নেই। মানুষ নিজেদের সাফল্যের শিকার বলেছেন পরিবেশবিদ স্যার ডেভিড অ্যাটেনবরো। বিশ্বে করোনা পরিস্থিতি নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু 39,000 ছাড়িয়েছে। ওহাইওর কারেকশনাল ইনস্টিটিউশনে 1,300-র বেশি করোনা আক্রান্ত। পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় কয়েকটি অঙ্গরাজ্যে লকডাউন শিথিল করছে যুক্তরাষ্ট্র। করোনা ভাইরাস বিস্তারে দায়ী থাকলে চীনকে অবশ্যই এর পরিণতি ভোগ করতে হবে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যে প্রায় 600 জনের প্রাণহানিতে মোট মৃত্যু 16,000 ছাড়িয়েছে। মঙ্গলবার নিজের 95তম জন্মদিনে গান স্যালুট দিতে না করেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। 68 বছরে প্রথমবার যুক্তরাজ্যের কোনো রানী এমন আহ্বান জানালেন। চাহিদা কমে যাওয়ায় পোশাক সরবরাহকারীদের বেশ কিছু অর্ডার বাতিল করেছে যুক্তরাজ্যের চেইন সুপারমার্কেট আজডা। রক্তে অ্যান্টিবডির উপস্থিতি দিয়ে একজনের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু তা নির্ধারণ করা যায় না বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিবেশবিদ এবং বিবিসির উপস্থাপক স্যার ডেভিড অ্যাটেনবরো বলেছেন, জনসংখ্যার ঘনত্ব যত বেশি হবে যে কোনো রোগ তত দ্রুত ছড়াবে। মানুষ নিজেদের সাফল্যের শিকার বলেও মন্তব্য তার। লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ব্রাজিলের 1000-এর বেশি মানুষ।
স্পেনে এ পর্যন্ত 20,500 মানুষ মারা গেছে। ফ্রান্সে মোট মৃত্যু 19,300 ছাড়িয়েছে। রাশিয়ায় মোট মৃত্যু 350 ছাড়িয়েছে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বলছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেলজিয়ামে মোট মৃত্যু 5,500 ছাড়িয়েছে। তুরস্কে এ পর্যন্ত প্রায় 2,000 মানুষ মারা গেছে। ভারতের দিল্লিতে 45 দিনের নবজাতক করোনায় মারা গেছে। দেশটিতে মোট মৃত্যু 500 ছাড়িয়েছে। 3রা মে লকডাউন সময়সীমা শেষ হলেও রেল এবং আকাশপথ চালু করবে না কেন্দ্র সরকার। ইরানে মোট 5,100-র বেশি মৃত্যু। কেনাকাটার ওপর নিষেধাজ্ঞা শিথিল করছে দেশটি। বিশ্বে মোট করোনা আক্রান্ত প্রায় 11,50,00,000 বলছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের গবেষণায় বলা হচ্ছে, অনেকের দেহে ভাইরাস সংক্রমিত হলেও লক্ষণ প্রকাশ না হওয়ায় হাসপাতালে যাওয়ারও প্রয়োজন পড়েনি, তাই রোগীর হিসাবের মধ্যে তারা আসেননি। লেডি গাগার আয়োজনে সেলিন ডিওন সহ করোনা সচেতনতায় ঘরে থেকে একসাথে 8 ঘন্টা লাইভ কনসার্ট করেছেন বিশ্বের 100-র বেশি বিখ্যাত শিল্পীরা। সাবরিনা হাসান, চ্যানেল আই। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আবারও দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় আরও 8 বাংলাদেশের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রায় 150 বাংলাদেশি মারা গেছেন, যাদের বেশিরভাগই নিউ ইয়র্কের। তবে মৃত্যুর মিছিলের মধ্যেও বিধিনিষেধ উপেক্ষা করে নিত্যপণ্যের দোকানগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওতে সাবিনা হাসানের আরও একটি রিপোর্ট। করোনা সংক্রমণ বাড়ায় মার্চের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা চলছে। এরই মধ্যে প্রায় 1 মাস ঘরবন্দি থাকায় নিত্যপণ্য সহ খাদ্য সামগ্রীর সংকটে গ্রোসারি দোকানগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। আমাদের বাসায় যে খাবার স্টক করেছিলাম ওগুলি এখন শেষ হয়ে গিয়েছে, তো ইমার্জেন্সি খাবার গ্রোসারি কেনার জন্য এসেছি। তরকারি শাকসবজি কিছুই নাই, এই জন্য বাজার করতে আসছি। বাজার করছি, এগুলো শেষ হয়ে গেছে, এখন যার কারণে আবার আসতে হয়েছে। প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও গ্রোসারি শপগুলো পর্যায়ক্রমে খোলা থাকছে। বিভিন্ন অঙ্গরাজ্যে প্রতিদিন কয়েক ঘন্টা দোকান খোলা রাখছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। যেন মানুষ নিত্য প্রয়োজনীয় চাল, আটা, মাছ, মাংস ইত্যাদি নিতে পারে, নিয়ে যেন তারা অন্তত চলতে পারে, এই কারণে আমরা আমাদের গ্রোসারি দোকানটা খোলা রাখছি। লোকদের যেন কিছু খাবার নিয়ে যেতে পারে রমজানের জন্য, বিশেষ করে রমজান উপলক্ষে জাস্ট একটা কমিউনিটি সার্ভিস। কেন আমার এখানে স্টিল এমপ্লয়ি শর্ট, কেন অনেকে কাজ করতেছে না তাদের পার্সোনাল সেফটির জন্য। আমরা এখানে করতেছি, আমরা তারপরেও চেষ্টা করতেছি যতটুকু দেওয়া যায়, যতটুকু আমার পাবলিককে হেল্প করা যায়। করোনায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। যে প্রবাসী বাংলাদেশিরা মারা গেছেন তাদের বেশিরভাগই নিউ ইয়র্কের বাসিন্দা ছিলেন। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। এবার করোনা ভাইরাস পরিস্থিতির শেষ মুহূর্তের আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। মাসুম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে দেশের করোনা পরিস্থিতির সবশেষ কি কি তথ্য আছে আমাদের জানাবেন। আমাদের চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদ জানিয়েছেন, চট্টগ্রাম বিভাগে নতুন করে 10 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে 113 জনের নমুনা পরীক্ষা করে 10 জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। এদের মধ্যে 5 জন চট্টগ্রামের যে 5 জন হলেন তারা সাতকানিয়ার 1 জন, দামপাড়া পুলিশ লাইনের 1 জন পুলিশ সদস্য, কাটাতলিতে 2 জন এবং সীতাকুণ্ডে 1 জন। এছাড়া লক্ষ্মীপুরে 4 জন এবং নোয়াখালীতে 1 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। কিশোরগঞ্জে নতুন করে 23 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে কিশোরগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 99 জনে। ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 15 জন, যার মধ্যে ময়মনসিংহ জেলায় 12 জন, ময়মনসিংহ সদরে 4 জন, নান্দাইলের 2 জন, মুক্তাগাছায় 2 জন, হালুয়াঘাটে 1 জন, ফুলপুরে 1 জন, ভালুকায় 1 জন এবং ঈশ্বরগঞ্জে 1 জন। শেরপুরের 2 জন, এই শেরপুরের 2 জনের বাড়ি নকলা উপজেলায় এবং 1 জনের বাড়ি জামালপুর জেলায়। রাজশাহী মেডিকেল কলেজে আজ 94 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে 3 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে 1 জন রাজশাহীর, 1 জন নওগাঁর এবং 1 জন সিরাজগঞ্জের। এর মধ্য দিয়ে সিরাজগঞ্জে প্রথমবারের মতো কোনো করোনা রোগী শনাক্ত হয়েছেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গোবরেকিতে।
আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন ওই আক্রান্ত ব্যক্তি 14 এপ্রিল নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে ফিরেছিলেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে লিটন নামে একজন রোগী মারা গেছেন, যিনি 17 এপ্রিল সার্জারি ইউনিটে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা তার শরীরে করোনা উপসর্গ দেখে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করেছিলেন। আজ সন্ধ্যায় তিনি মারা যান এবং এর আগে আইসোলেশনে থাকা আরো একজন রোগী, একজন যুবক মারা গেছেন। রংপুরে গত 24 ঘন্টায় 188 জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে এবং আক্রান্ত শনাক্ত হয়েছেন 3 জন। এদের মধ্যে গাইবান্ধায় একজন, রংপুরে একজন, দিনাজপুরে একজন। রংপুরের মিঠাপুকুর থানার স্বাস্থ্য কমপ্লেক্সের এই চিকিৎসক যিনি আক্রান্ত হয়েছেন, শনাক্ত হয়েছেন। এ নিয়ে রংপুরের জেলায় 2 চিকিৎসক সহ 6 জন শনাক্ত হলেন। দিনাজপুরের যিনি আক্রান্ত হয়েছেন তিনি 1.5 বছরের একজন শিশু। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা শনাক্ত হলো 11 জন। আমার কাছে এই ছিল হৃদয়। পরবর্তীতে কোনো তথ্য থাকলে আপনাকে জানিয়ে দেব। নিশ্চয়ই মাসুম, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সারা দেশের করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন তারিকুল ইসলাম মাসুম। স্যাভলন অ্যান্টিসেপটিক সোপ করোনা ভাইরাস আপডেট। জানিয়ে দিচ্ছি বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত তথ্য অনুযায়ী রোববার দুপুর পর্যন্ত দেশে আরও 7 জন করোনায় মারা গেছেন, আরও 312 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত কোভিড-19 মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা 2456 জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 75 জন। আইসোলেশনে আছেন 640 জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 4473 জন। দেশের বিভিন্ন স্থানে মোট 51168 জন কোয়ারেন্টাইনে আছেন। এ পর্যন্ত মোট 91 জনের মৃত্যু হয়েছে। জানিয়ে দিচ্ছে বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জনস হপকিন্স ইউনিভার্সিটি এবং ওয়ালমিটারের তথ্য অনুযায়ী বিশ্বে আজ আরও 40,957 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও 3,546 জনের। এ নিয়ে সারা বিশ্বে 1,63,593 জনের কোভিড-19 মৃত্যু হলো। মোট আক্রান্ত দেশ ও অঞ্চলের সংখ্যা 210টি। সারা বিশ্বে 23,63,857 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন 6,11,642 জন। বিশ্বজুড়ে মৃত্যুর হার 6.89%। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি সাহায্যের 630 বস্তা চাল চুরির সংবাদ প্রকাশ করায় অনলাইন নিউজ পোর্টাল bdnews24.com এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার সহ 4 জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী। মামলা দায়েরের ঘটনাকে দুঃখজনক বলেছেন জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার। এটা আসলে খুব দুঃখজনক। মানে আমরা গণমাধ্যম কর্মীরা তো এখন এই দুর্যোগকালীন মুহূর্তে আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আসলে সংবাদ পরিবেশনের কাজটা করতেছি। আর একটা মানুষ নিউজে ক্ষতিগ্রস্ত হইতেই পারে, তার তো কতগুলো প্রসিডিউর আছে। সে ইচ্ছে করলে একটা প্রতিবাদ দিতে পারতো, প্রতিবাদ না সবাইলে সে আমাদের প্রেস কাউন্সিল ছিল, প্রেস কাউন্সিলে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিতে পারতো। আর ধরেই একদম পুরো ডিজিটাল সিকিউরিটি একটা মামলা। আসলে দুঃখজনক। একটা করে ফেলছে যে এটা আমাদের কিছু করার নাই, এটা আইনের গতিতে আসলে চলবে। আশা করি আমরা এই হয়রানির শিকার হবো না আর কি। সংবাদের রিপোর্ট জানিয়েছে অশোক লীল নিফাত অটোস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ, ঘরে থাকা নির্দেশনা অমান্য করে রাস্তায় হাজারো বিক্ষোভকারী। রাত 12টার দিকে লালমাটিয়ায় নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 60 বছর। ফেরদৌসী আহমেদ লিনা দীর্ঘদিন কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। 1978 সালে বাংলাদেশ টেলিভিশনের কালো কোকিলা নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর অসংখ্য জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করে পরিচিতি পান। কাজ করেছেন বিজ্ঞাপনেও। ফেরদৌসী আহমেদ লিনা চ্যানেল আই প্রতিষ্ঠার পরপর 2000 সাল থেকে 2006 সাল পর্যন্ত চিঠি পেলাম অনুষ্ঠান উপস্থাপনা করেন। অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি দর্শকদের মাঝে চিঠি আপা হিসেবেও পরিচিতি পেয়েছিলেন। এবারে যে চিঠিখানা আমি হাতে তুলে নিলাম সেটি এসেছে ইউকে থেকে, লিখেছেন রিয়া। রিয়ার চিঠি আমি পড়ছি। রিয়া আমাদের কাছে লিখেছেন, প্রিয় চিঠি আপু, বাংলা নতুন বছরের শুভেচ্ছা।
চিঠি পেলাম অনুষ্ঠান আমাদের বিনোদনের এবং ভালো লাগার একটি অনুষ্ঠান। সবসময় চ্যানেল আই দর্শকদের কথা ভাবে। এবার নিটোল রাডা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। করোনা প্রতিরোধে ঘরে থাকার নির্দেশনা অমান্য করে রাস্তায় নামে হাজার হাজার বিক্ষোভকারী। ওকলাহোমা, টেক্সাস, ভার্জিনিয়া, মিশিগান, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বিক্ষোভ হয়েছে। এর মধ্যে লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে টেক্সাস কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে সেখানকার দোকানপাট খুলে দেওয়া হবে। লকডাউন বিরোধী বিক্ষোভে অংশ নেয় নিউ জার্সিতে এক নারীকে আটক করা হয়েছে। এছাড়া হ্যামিল্টন, নিউ হ্যাম্পশায়ারেও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের সবার কাছে লকডাউন বিরোধী প্ল্যাকার্ড, ব্যানার দেখা যায়। এবার সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। চীন থেকে করোনা ভাইরাস শনাক্তকারী কিট ও চিকিৎসা সহায়ক সুরক্ষা সামগ্রী এনেছে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনীর একটি C-130 যে পরিবহন বিমান সুরক্ষা সামগ্রী নিয়ে আসে। চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে 12,22,000 সার্জিক্যাল মাস্ক, 7,500 N95 মাস্ক, 130টি ইলেকট্রিক থার্মোমিটার, 2,000 প্রোটেক্টিভ গ্লাভস, 10,200টি মেডিকেল সেফটি গ্লাস, 200 গগলস এবং 10,459টি পিপিই। এছাড়া একই বিমানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের উদ্যোগে বিভিন্ন সংস্থাকে প্রদানের জন্য স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্য আনা হয়েছে। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড অর্থনীতি সংবাদ। করোনার কারণে ভয়ানক মন্দায় বিশ্ব অর্থনীতি। আবারও সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি বলছে বছরের প্রথমার্ধেই বিশ্ব অর্থনীতি ভয়ানক মন্দার মুখোমুখি হতে চলেছে। প্রথম দিকে করোনা আক্রান্ত হওয়া চীন, সাউথ কোরিয়া এবং ইটালির মতো দেশে উৎপাদন কমে গেছে। বিশ্ব অর্থনীতি যে সংকোচনের মুখ দেখবে এ ব্যাপারে বিশ্ব ব্যাংক সহ সবাই নিশ্চিত। তবে আর্থিকভাবে দুর্বল দেশগুলোর উপর বিরূপ প্রভাব পড়বে বেশি। বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন নৈশব দেশের নীতি নির্ধারকরা। IMF প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা জানান, কয়েক মাস আগে বাণিজ্য যুদ্ধ সহ নানা কারণে এমনিতেই প্রত্যাশিত গতিতে এগোতে পারছিল না বিশ্ব অর্থনীতি। করোনার প্রভাব তা আরও নেতিবাচক করেছে। এবারে চট্টগ্রাম সংবাদ। করোনা ভাইরাস মোকাবেলায় সমাজে নিম্ন আয়ের মানুষের সহায়তায় বেতনের একটি অংশ থেকে 30 লাখ টাকা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে প্রদান করেছেন শিল্প গ্রুপ KSRM এর কর্মকর্তা কর্মচারীরা। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের চেক হস্তান্তর করেন KSRM এর মানব সম্পদ ও প্রশাসন বিভাগের জেনারেল ম্যানেজার সৈয়দ নজরুল আলম। সে সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত শাখার ডেপুটি কালেক্টর মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান, KSRM এর মিডিয়া কর্মকর্তা মিজানুল ইসলাম ও অন্যরা। এবার পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। প্রশাসনের অনুমতি নিয়ে বিভিন্ন জেলায় ধান কাটতে যাচ্ছেন রাজশাহীর বাঘা উপজেলার কৃষি শ্রমিকরা। আগামী সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্তে বোরো ধান কাটার কাজ পুরোপুরি শুরু হবে। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া বাঘার প্রায় 2000 শ্রমিক এরই মধ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার অনুমতি নিয়েছে। গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধান কাটা শ্রমিকদের বিশেষ ব্যবস্থায় বোরো চাষের এলাকাগুলোতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগ্রহী শ্রমিকদের এই বিষয়ে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন বাঘার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। লকডাউনে বেশিরভাগ কলকারখানা বন্ধ থাকলেও বুড়িগঙ্গা সহ ঢাকার আশপাশের নদীগুলোর পানির খুব একটা উন্নতি হয়নি। গন্ধ কিছুটা কমলেও পানির রং কালচে আছে। বিশেষজ্ঞরা বলছেন নদীতে অপরিশোধিত পয়ঃবর্জ্যের লাইন থাকায় এ সময়েও দূষণমুক্ত হচ্ছে না। জাহিদুজ্জামানের রিপোর্ট।
শিল্প বর্জ্য ছাড়াও পয়ঃবর্জ্যও যে বুড়িগঙ্গা সহ ঢাকার আশপাশের নদীগুলোর দূষণের অন্যতম কারণ তা লকডাউনের মধ্যে আবার প্রমাণ হলো। বেশিরভাগ কলকারখানা বিশেষ করে ট্যানারি বন্ধ থাকার পরও এখন পর্যন্ত দূষণের উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তবে পর্যবেক্ষকরা বলছেন দুর্গন্ধ অনেকটা কমে গেছে, ধীরে ধীরে পানির রঙও স্বাভাবিক হয়ে আসবে। এবং ট্যানারি বন্ধ হওয়ার কারণেই আমরা এই অঞ্চলের পানিগুলোকে কিছুটা কম্পারেটিভলি সুস্থ পানি আমরা দেখতে পাচ্ছি। এবং এই তুরাগ বালুর যে আপস্ট্রিম সেখানকার পানির মধ্যেও গন্ধটা অনেক কমে গিয়েছে। এটার একটা বড় কারণ হচ্ছে যে গাজীপুরে এবং ইপিজেড এর যেই ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরিগুলো আপাতত বন্ধ। এই লঞ্চগুলো থেকে যে সকল যাত্রীবাহী পয়ঃবর্জ্য সরাসরি নদীতে এসে পড়ে সেগুলো এখন পড়ছে না। পাশাপাশি কার্গো জাহাজের পুরা তেল বা পুরা মোবিল সরাসরি অসচেতনভাবে নদীতে ফেলার কারণেও কিন্তু এক ধরনের দূষণ বৃদ্ধি হয়। সেগুলো বর্তমানে কার্গো জাহাজ চলাচল সীমিত, সেই কারণেই সেই পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। দূষণের প্রধান কারণ যেসব কারখানা বেশ লম্বা সময় ধরেই সেগুলো বন্ধ, তারপরও পানির মানের উন্নতি এত সামান্য কেন, বললেন পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত। শিল্প কারখানার বর্জ্যের হাত থেকে আমরা রক্ষা পাচ্ছি বটে, কিন্তু নগরের যে বর্জ্য মানুষ কিছু কমলেও স্যানিটারি লাইন থেকে তো যে বর্জ্য যাচ্ছে সেটা তো অপরিশোধিত অবস্থাতে নদীতে ফেলা হচ্ছে। কাজেই করোনা ভাইরাস চলে গেলে আবার সেই দূষণ প্রক্রিয়া পুরোদমেই চলবে, পুরোপুরি থামেনি। তিনি বলেন শুধু কারখানাগুলো তরল বর্জ্যই নয়, সঙ্গে পয়ঃবর্জ্য লাইনে যদি ইটিপি বসিয়ে পরিশোধন করা না যায় তাহলে কারখানাগুলো চালু হলে দ্রুতই আগের মতো খারাপ অবস্থায় চলে যাবে এসব নদী। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সোমবার থেকে মহারাষ্ট্রের কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। কয়েক সপ্তাহ লকডাউন থাকার পর করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহারাষ্ট্রকে ভারতের অর্থনৈতিক অঞ্চল বলা হয়, আর দেশের অর্থনীতিকে সচল রাখতে এমন সিদ্ধান্ত বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রাখা হবে বলেও জানান তিনি। ভারত জুড়ে ৩রা মে পর্যন্ত লকডাউন সময়সীমা বাড়ানো হয়েছে। তবে জনগণের স্বার্থে গ্রামীণ অর্থনীতি চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদে আবার নিচ্ছে অশোক লীলের নিফাত বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। করোনা পরিস্থিতিতে আদালত পরিচালনা নিয়ে আইনজীবীদের ভার্চুয়াল বৈঠক, শিগগিরই সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি। আমাদের বলেনি, বরং এটা বলছে যে এটা আসলে তাপমাত্রা, বেশি তাপমাত্রায় মরে যায়, এ ধরনের কোনো কথা আসলে তারা বলছে না। বিদেশ থেকে আমার কোনো বন্ধু অথবা আত্মীয় স্বজন আসলে সেক্ষেত্রে ওদের আশেপাশে কি থাকা উচিত? অন্য বিচারপতিদের সঙ্গে বসে খুব শিগগিরই করণীয় ঠিক করবেন প্রধান বিচারপতি। মাজহুর লোকমানের রিপোর্ট। গত ২৬ মার্চ থেকে সুপ্রিম কোর্ট এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা থাকলেও তা আরো বাড়তে পারে। এই বাস্তবতায় কিভাবে আদালত পরিচালিত হতে পারে এ নিয়ে ভার্চুয়াল অপারেশন অব জুডিশিয়ারি ইন বাংলাদেশ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেমিনারের আয়োজন করা হয়। এতে নবীন ও প্রবীণ আইনজীবীরা অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। কালকে যদি আমার বাসায় কোনো ডোমেস্টিক ভায়োলেন্স হয় বা আমার বাচ্চাটাকে যদি কেউ নিয়ে যায় বা আমার ব্যবসায় যদি কালকে আমার বাড়িওয়ালা যদি আমাকে বের করে দিতে চায়, আমি কোন দরজায় গিয়ে কড়া নাড়বো? সেই দরজাগুলো সব বন্ধ হয়ে আছে, যেহেতু আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার রেডি না। হাইকোর্ট ডিভিশনের বিচারিক কার্যক্রম সীমিত আকারে হলেও অনলাইনে চালু করার আমাদেরকে দেওয়া হয়, বলা হয় যে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ইস্যুগুলো মামলাগুলো শোনা হবে, আপনারা ডিসটেন্স মেইনটেইন করে আসবেন। আমার মনে হয় ওটা অসম্ভব। ফার্স্ট এন্ড ফরমোস্ট একটা ফুল কমিটি সুপ্রিম কোর্টে whole judiciary from magistrate court in each and every corner to the highest court, প্রত্যেক জায়গার জন্য যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন সেটি কোনো ব্যবস্থা এখনো আমাদের নট ইন প্লেস। যে আমাদের যে সিস্টেমটা রয়েছে সেটাকে ভার্চুয়াল কোর্টে পরিণত করার খুব একটা ইজি যে সুযোগ রয়েছে তা না। আদালত পরিচালনার বিষয়ে প্রধান বিচারপতির মনোভাব সম্পর্কে জানান সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি। তার মধ্যে থেকে একটা ওয়ে আউট আমাদেরকে বের করতে হবে। আমি আজকে মাননীয় প্রধান বিচারপতিকে এও বলেছি, এমন যদি হয় যে আমরা দরখাস্ত নির্দিষ্ট একটি জায়গায় রেখে আসবো, ছোটখাটো জামিনের দরখাস্ত কিংবা
কোনো কারণে কোনো সাংবিধানিক কোনো বিষয় যদি থাকে, আপনি সেগুলো দিয়ে অ্যাসাইন মাননীয় বিচারপতিকে আপনি দিয়ে এটা করাতে পারেন কিনা। মাননীয় প্রধান বিচারপতির কথা তারা কিন্তু আমাদের বিষয়টি চিন্তা করছেন, এবং এই যে একটা ডেডলক সিচুয়েশন, এই ডেডলক সিচুয়েশন কিন্তু কেউই কিন্তু প্রত্যাশা করছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়োজিত এই সেমিনারে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার আনিকার হক, আইনজীবী জুনায়েদ আহমেদ চৌধুরী, ব্যারিস্টার রাশনা ইমাম, তরুণ আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব সহ অন্যরা। মাঝহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। রংপুরে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে কর্মহীন শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। নগরীর মজান মোড় এলাকা ও মিঠাপুকুর উপজেলার সঠিবাড়িতে কর্মহীন শ্রমজীবীদের মাঝে চাল, ডাল, তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করেন। সে সময় ৬৬ পদাতিক ডিভিশনের কর্মকর্তা মেজর ইমাম সহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণের পাশাপাশি করোনা প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রম চালায় সেনাবাহিনীর সদস্যরা। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর 66 ইনফ্যান্ট্রি ডিভিশনের পক্ষে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি সীমিত আকারে। এছাড়াও আপনারা জানেন আমরা সাধারণ মানুষকে ঘরের মধ্যে থাকার জন্য উৎসাহ দিচ্ছি, যারা অপ্রয়োজনে ঘর থেকে বের না হয়। তাছাড়া যদি বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হতে হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রচারণা চালাচ্ছি, এবং সেটা অন গ্রাউন্ডে সেটা আমরা এনশিওর করছি। সংবাদে আবার নিচ্ছে অশোক লিলেন ইফাত বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। করোনা যোদ্ধাদের জন্য ফিফার উই উইল উইন প্রচারণায় 50 সেরা ফুটবল তারকা আগস্টে চ্যাম্পিয়ন্স লিগ শেষ করার পরিকল্পনা।